ভাইজান, আমি আপনাকে বারবার বলছিলাম যে আমি এই সম্পর্কটা চাই না, চাই না, চাই না, চাই না। কিন্তু কিন্তু আপনি আর আমার হাজবেন্ড মিলে একটা বারও আমার কথা শুনলেন না। আমি আমি আপনি বলেছিলেন আপনার হাতের লাঠি আপনার ছেলে। এখন এখন কোথায় গেল আপনার হাতের লাঠি? কোথায় যাব আমি এখন মেয়েটাকে নিয়ে? ভাইজান, আমার মেয়েটা তো বিধবা হয়ে গেল। বৌমা যেদিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে সেদিন থেকে ও আমার মেয়ে। ওর বিষয় আমি বুঝবো। আমি জাঙ্কুক, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। বলো বাবা। আমি জানি তুমি আমার কথার কখনোই অবাধ্য হবে না। আমি এও জানি আবার কখনো যদি দুঃসময় আসে তুমি আমার পাশে থাকবে। জি, তো বাবা হিসেবে আমি আজকে তোমাকে একটা অনুরোধ করতে চাই। তেই তোমার ভাইকে ভালোবেসে বিশ্বাস করে আমাদের বাড়িতে এসেছে। তেই আমাকে তোর মাকে অসম্ভব রকমের সম্মান করে। মেয়েটা ভীষণ একা হয়ে গেছে রে। ওর এই একা জীবনটা আমি আর নিতে পারছি না। তাই আমি তোর বাবা হিসেবে আমি একটা দায়িত্ব পালন করতে চাই। তুই তুই আমাকে কথা দে বাবা, তুই তেকে বিয়ে করবি। কি কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে বাবা? ঠিকই তো। কি বলছো তুমি এসব? তোমার কি মাথা মুথা সব গেছে? মাথা ঠিক আছে তোমার? তুমি চুপ করো, আমি ওর সাথে কথা বলছি। বাবা, উনি আমার সম্পর্কে ভাবি হয়, আমার ভাইয়ের ওয়াইফ। এটা তো কখনোই চেঞ্জ হবে না। আর আমার মাথা থেকে এটা কখনোই সরবে না। ইম্পসিবল। আই এম সরি বাবা। আমি শুধু তোর কাছ থেকে জানতে চাইছি তুই রাজি আছিস কিনা। আমি বললাম তো, মানে প্লিজ। আর মা, তো তুমি বলো না বাবাকে, এই বিয়ে কখনোই সম্ভব না, পসিবল না। তাহলে শোন, তুই যদি রাজি না হোস আমি তেকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব, আর কখনোই ফিরে আসবো না। এই কথাটা শুনে
জাংকুক সেখান থেকে চলে যায় কোনো কথা না বলে। জিওন আর তেই দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিল। তাদের বিবাহিত জীবনটা খুব ভালোভাবে কাটছিল। তবে সুখ যে বেশি দিন তার কপালে টিকেনি। হঠাৎ জিওন স্ট্রোক করে মারা যায়। তবে জিওন সব সময় তেকে বলতো যে তার একটা যমজ ভাই আছে, ওর নাম জাংকুক। জিওন আর জাংকুকের জন্ম সময়টা মাত্র 5 মিনিটের ব্যবধান ছিল। জিওন আগে হয়েছে দেখেই জিওনকে জাংকুক ভাইয়া বলে ডাকতো। তবে জিওন কখনোই তেকে জাংকুকের ছবি দেখায়নি। জিওন সবসময় তেকে বলতো যে জাংকুক যেদিন অস্ট্রেলিয়া থেকে কোরিয়াতে ফিরে আসবে সেদিন জিওন জাংকুক দুজনেই সেম পোশাক পরে তার সামনে আসবে, আর তেকে আসল জিওনকে খুঁজে বের করতে হবে। আসলে জাংকুক লেখাপড়ার জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিল। জিওনের সেই আশা আর পূরণ হলো না। সে তো জাংকুক এলোই, কিন্তু জিওন তখন মৃত। জিওনের মৃত্যুর খবর শুনে জাংকুক অস্ট্রেলিয়া থেকে কোরিয়াতে চলে আসে। আর তে যখন জাংকুককে দেখেছে তখন তেই অবাক হয়ে গিয়েছে, কারণ জিওন জাংকুককে যে আলাদা করা যায় না। আর জাংকুককে দেখার পর তেই আরো ভেঙে পড়ে, যার কারণ তে যে জাংকুককে নয় বরং জিওনকেই তার সামনে দেখছে। অবশেষে বাবার কথা রাখতে জাংকুক তেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। অবশেষে জাংকুক আর তের বিয়েটা হয়েই গেল। আর আজকে জাংকুক আর তের বাসর রাত। তাই দ্বিতীয়বার বউ সেজে বাসর ঘরে বসে আছে, তবে সেটা যে জিওনের জন্য নয় বরং জাংকুকের জন্য। তের মুখে উদাসীন ভাব, কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। অনুভূতিগুলো যেন ফাঁকা হয়ে আছে, ফ্যাকাশে হয়ে গেছে ভালোবাসার আবেগগুলো। প্রায় বেশ কিছুক্ষণ পর জাংকুক এলো তের কাছে। কোনো কথা না বলে বসলো খাটের এক কোণে। প্রায় বেশ কিছুটা সময় পার হতে তে জাংকুককে বলে, জাংকুক, আমি জানি আপনি আমাকে কখনোই ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি আমাকে কোনোদিনও ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলেও তো এই একটা জিনিসই হতো। আমি আপনার কাছে কখনোই ওয়াইফের মতো আবদার করব না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর দিয়ে যা গেল, এরপর আমি আর বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি, সুহিও আমাকে প্রচন্ড ভালোবাসে। আমার জীবনে একটা মেয়ে থাকার পরেও আমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত আমি নিজেও বুঝতে পারছি না। কথাটা বলে জাংকুক সেখান থেকে চলে যায়।
কি করবে। তে তখন বিছানা থেকে নেমে একটা চাদর নিয়ে উঠে যায় আর ফ্লোরে চাদর বিছিয়ে শুয়ে পড়ে। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি তুমি বিয়ে করে ফেলছো? সিরিয়াসলি তুমি বিয়ে করছো? আমার এখন আমার এখন কি হবে বলতে পারো জাঙ্কুক? আমি আমি বাসায় কি বলবো? তুমি বিয়ে করছো কেন? কথাগুলো বলে সুহি কান্না করতে থাকে। আর এদিকে জাঙ্কুক কি বলে যে সুহিকে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। জাঙ্কুকও বেশ আপসেট হয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক সুহির দু গালে হাত দিয়ে সুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে নরম সুরে বলে, আই এম সরি সুহি, আমি বিয়েটা ইচ্ছে করে করিনি। সিচুয়েশনটা এমন ছিল, আমার কিছু বলার ছিল না। বাবার সাথে অনেক বড় ঝামেলা হয়ে যেত। উনিও আমার সাথে থাকতে চায় না আর আমি ওনার সাথে থাকতে চাই না। পুরো বিষয়টা একটা কম্প্রোমাইজ, বুঝছো? এই সম্পর্কটা টিকবে না, এখানে কোনো কিছুই হবে না। তুমি তুমি আমি থেকে যাব। সহি তখন কান্না করতে করতে বলে, এটার কোনো নিশ্চয়তা নেই জাঙ্কুক। আমার এখন কি হবে? তুমি তুমি যদি তুমি যদি তোমার তোমার অন্য একটা গার্লফ্রেন্ডের সাথে যদি আমি দেখতাম তাহলেও আমি তোমাকে মাফ করে দিতাম, মেনে দিতাম। কিন্তু এখন আমি এটা কিভাবে মেনে নিব জাঙ্কুক বলতে পারো? তুমি বিয়ে করছো, তুমি একটাবার আমার কথা চিন্তা করলে না জাঙ্কুক? বুঝতেছি আমি ভুল করছি। তোমার সাথে যেটা হয়েছে সেটা অনেক খারাপ হয়েছে। আমি না জাস্ট একটা জিনিস জানি, আর সেটা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে মন থেকে ভালোবাসি সুহি। আমি কখনো তোমার সাথে ফেক করি নাই, বুঝছো? বিয়ে একটা মানুষ কিভাবে মেনে নেয় আমাকে বলো তুমি। যদি অন্য 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 কোনো মেয়ে, অন্য কোনো গার্লফ্রেন্ড হতো তাও আমি মেনে নিতাম। তুমি বিয়ে করছো, তোমার মানে ভাইটা চলে যাওয়ার পর বাবা মা কেমন জানি হয়ে গেছে, বুঝছো? ওই সময় আমি ওনাদের মনে কষ্ট দিতে পারি নাই। এই জন্য তুমি আমার কথা একটাবার চিন্তা করো নাই, একটু আমার কথা তোমার মনে পড়ে নাই, একটু ভাবো নাই যে আমার কি হবে। I'm sorry সুহি। না যাকো, আমি ওয়েট করব এই সম্পর্ক শেষ হওয়ার জন্য। আমাকে যদি সারা জীবন ওয়েট করতে হয় আমি সারা জীবন ওয়েট করব। যেদিন আমি ওকে ছাড়তে পারবো ওই দিনই আমি তোমার কাছে চলে আসবো, আর ওই দিনই আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে কথা দিচ্ছি, ওইখানে কখনো অ্যাটাচমেন্ট হবে না।
আদৌ এটা শেষ হবে? এটার কি কোনো নিশ্চয়তা আছে জাঙ্কু? সুহি, আমি বুঝতেছি ভুলটা আমার। আমি তোমার জন্য আসলেই ওয়েট করব, কিন্তু তুমি যদি না চাও, ইটস ওকে, আমি তোমাকে কিছুই বলবো না। শোনো, আমি তো বলতেছি এই সম্পর্কটা থাকবে না। আমি আমি সুযোগ পেলেই ডিভোর্স দিব ওনাকে। আমার যদি ওয়েট করতে হয়, আমি তোমার জন্য একটা লাইফ ওয়েট করব। যেদিন তোমার আমার সুযোগ হবে, সেই দিনই আমি তোমাকে বিয়ে করব। আ- আমার না কোনো প্রেশার নাই, বুঝছো? তো তুমি যদি আমার সাথে থাকতে না চাও, ইটস ওকে। আমি আমি তোমাকে বাধা দিব না, জোরও করব না, কারণ দোষটা তো আমার, কারণ আমি ভুল করছি। তুমি তুমি যদি আমার জন্য ওয়েট করতে না চাও, তাহলে তাহলে যাও, সমস্যা নেই। কথাটা বলে জাংকুক সুহির সামনে থেকে উঠে দাঁড়ায় আর সুহিকে যেতে দেয়। সুহি তখন দৌড়ে চলে যেতে নেয়। সুহি কিছুটা সামনে দৌড়ে গিয়ে থেমে যায়। জাংকুক এক দৃষ্টিতে সুহির দিকে তাকিয়ে থাকে। সুহি পিছন ফিরে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কিছু সময় পার হয়ে যাওয়ার পর সুহি জাংকুকের দিকে তাকায় আর জাংকুকের দিকে তাকিয়ে দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক তখন সুহিকে জড়িয়ে ধরে। জাংকুকের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। রাত তখন প্রায় 12টা। তখন জাংকুক বাসায় আসে। জাংকুক থেকে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলেই তখন পেছন থেকে জাংকুককে বলে ওঠে, আপনি এসেছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। আপনাকে অনেকবার ফোনও করা হয়েছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাবো না, খাইনি। ঠিক আছে, খেয়ে নিন আপনি। থ্যাংক ইউ। তো সেখানে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। জাংকুক তার রুমে বসে বই পড়ছে। তখন তে রুমে আসে। জাংকুক একবার তের দিকে তাকায়, পরে আবারও বইয়ের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, আজকে আমি সুহির সাথে দেখা করতে গিয়েছিলাম। জি জি বললাম যে আমি আজকে সুহির সাথে দেখা করতে গিয়েছি। ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি, ওকে এটাও বলেছি যে এদিকে সবকিছু শাট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি, শুরুতে একটু কান্নাকাটি করেছিল,
পরে বুঝিয়ে বললাম, আসলে অনেক দিনের সম্পর্ক তো, কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না, এই জিনিসটাকে আমি বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা হতে না পারলেও আপনার জীবনের খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না সেলফিশের মতো আমি আমার নিজের জীবনটা গুছিয়ে নিয়ে হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন। জি, তো শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গেদার করতে থাকেন, পরে একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমার তো অনেক পরিচিত আছে বাইরে, সো আমিও এক্সপিরিয়েন্স দিতে পারবো, হয়তোবা হয়ে যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে নেবেন। আপনি ওখানে সেটেল হয়ে গেলেই তখন আমরাও মিউচুয়ালি ডিভোর্সটা কমপ্লিট করে ফেলবো। জি, আমিও ভাবছিলাম আমারও কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। তাই কথাটা বলে বিছানা থেকে বালিশটা নিয়ে নেয়। জাঙ্কুক তের দিকে একবার তাকায়, তাই কাঁথার বালিশটা হাতে নিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, একটা কথা বলি। জি। এসির টেম্পারেচারটা কি একটু বাড়িয়ে দেওয়া যাবে? আপনাকে একটা কথা বলবো। জি, আমার মনে হয় আজকে উপরেই ঘুমান আপনি। না না, কোনো সমস্যা নেই, আমি এখানেই ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানেই ঘুমান, আর আমি বাহিরে ম্যানেজ করে নেব। আপনাকে একটা কথা বলি। জি। আপনি এভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখা যাবে না, বাবা শুধু শুধু সিন ক্রিয়েট করবে। তাই আপনি এখানে ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি। জি, আমার বাবা, আপনার থেকে আমি ওনাকে বেশি চিনি। আমাকে ঢিল করতে দিন। কথাটা বলে জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আর যাওয়ার আগে তের দিকে তাকিয়ে বলে, আই উইল ম্যানেজ, থ্যাংক ইউ, গুড নাইট। বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। আর বাইরে যাওয়ার সাথে সাথেই জাঙ্কুকের বাবার সাথে জাঙ্কুকের মুখোমুখি দেখা হয়ে যায়। আর বাবাকে দেখে জাঙ্কুক ভয়ে আটকে ওঠে। আসসালামু আলাইকুম বাবা। রুমের এসি কাজ করছে না, ড্রয়িং রুমে গিয়ে এসিটা ছেড়ে সোফায় ঘুমিয়ে পড়বি। আর আমি যখন সকালবেলা এসে জিজ্ঞেস করব এখানে শুয়েছিস কেন, তুই বলবি ঘুম এসে গিয়েছিল, তাই শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গিয়েছি। সরি বাবা, বুঝলাম না। বাবার ধমক খেয়ে জাঙ্কুক দৌড়ে রুমে চলে যায়। এদিকে জাঙ্কুককে দেখে মুচকি হেসে দেয়, কিন্তু জাঙ্কুককে বুঝতে দেয় না। তাই ঘুমের ভান করে শুয়ে থাকে। আর জাঙ্কুক পা টিপে টিপে রুমে এসে চেয়ারে বসতেই তে হঠাৎ করে জাঙ্কুককে বলে, বাবাকে ডিল করে এসেছেন? জাঙ্কুক হালকা কপাল চাপড়ে থেকে বলে, জি। তাহলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে পরে বিছানার দিকে তাকিয়ে একটু চাপ নিয়ে বলে, থ্যাংক ইউ। ইটস ওকে। জাঙ্কুক তখন চেয়ার ছেড়ে উঠে বিছানায়
বসার সাথে সাথে খাটে জোরে একটা শব্দ হয়, কারণ খাটের এক পাশ ভেঙে গিয়েছে জাঙ্কুক বসার সাথে সাথে। আর এতে করে তার হাসি আটকাতে পারল না। তে মুচকি হেসে ফেলে আর বলে, ইটস ওকে। জাঙ্কুক এবার খাটে ঠিক মতো শুতে গেলে এবার আরো জোরে একটা শব্দ হয় আর জাঙ্কুক বিভ্রান্ত হয়ে যায়। এদিকে তাই হাসতে থাকে আর আবারও বলে, ইটস ওকে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে বলে, আম সরি, আমার মনে হয় আজকের রাতে আমাদের দুজনকে নিচে ঘুমাতে হবে। জাঙ্কুকের কথা শুনে তে এবার শব্দ করে হেসে ওঠে। সমস্যা নেই, আমি আমি ম্যানেজ করছি। দেখুন, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বিছানাটা ভেঙেছে এটা আমি কালকে কোনো এক ফাঁকে ফিক্স করে ফেলবো। বাবা মাকে বলা দরকার নেই, ওনারা ভুল বুঝবেন। জাঙ্কুকের কথা শুনে তে হেসে ফেলল। জাঙ্কুক বিছানায় শুতে শুতে এদিকে বারবার বিছানা কটমট করে শব্দ হতেই থাকে আর তে শব্দ করে হাসতে থাকে। জাঙ্কুক তের হাসি দেখে তেকে বলে, আপনাকে একটা কথা বলি। জি। আপনার হাসি শেষ হলে গুড নাইট। গুড নাইট। জাঙ্কুকের কথা শুনে গুড নাইট বলার পর হঠাৎই তের জীবনের সাথে কাটানো সময়গুলোর কথা মনে পড়ে যায়। তের মনটা খারাপ হয়ে যায়। তে ভাবতে থাকে। জিয়ন একবার টেবিলের নিচে গিয়ে লুকিয়ে থাকে। তে তখন জিয়নকে টেবিলের নিচে লুকাতে দেখে তেও জিয়নের সাথে টেবিলের নিচে গিয়ে জিয়নকে ফিসফিস করে জিজ্ঞাসা করে, এখানে কি করছো তুমি? হ্যাঁ, কথা বলো না। আরে আমি তো একটা বোকার মতো কাজ করে ফেলেছি। ওই যে ওই বাড়ির ছাদের ছেলেটা আছে না, আর ওই পিচ্চিটা, ওকে আমি রুমে ঢুকতে দিয়েছিলাম। তো ও বিছানার উপর লাফাতে 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 বিছানাটা ভেঙে ফেললো। দেখি বাবা আমাদের রুমের দিকে যাচ্ছে। বাবা যদি গিয়ে দেখে বিছানা ভাঙ্গা, তোমাকে আমাকে বুঝবে না। এই জন্য তুমি এখানে লুকিয়ে আছো? আরে কথা বলো না, চুপ। তখন জিয়নের কান চেপে ধরে। তুমি তুমি এসব এরকম গাধা কেন বলো তো? বাবা, আমি ওকে পেয়েছি, এই যে এখানে, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই, আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন।
तेरे हाथों की तरफ मेरे हाथों का सफर रोजाना रोजाना। খুব সকালেতে রান্নাঘরে গিয়ে রান্না শেষ করে সবার জন্য নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে। रोजाना रोजाना। এরই মাঝে জাঙ্কুকও চলে আসে। তে জাঙ্কুককে দেখে জাঙ্কুকের সামনে গিয়ে বলে, আমি সরি, আসলে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই আজকে নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমি নাস্তা খাবো না, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ নাস্তাটা করে নিন প্লিজ, আমার একটু কাজ আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। 2 মিনিট লাগবে, জাস্ট বসে নাস্তা করে। আপনি কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিশ্চয়ই খেয়ে নিতাম, প্লিজ, থ্যাংক ইউ। কথাটা বলার পর তের মন খারাপ হয়ে যায়, আর তে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক একবার তার যাওয়ার দিকে চেয়ে থেকে পরে নিচে চলে যেতে নেয়। তখনই জাঙ্কুকের চোখ পড়ে টেবিলের উপরে রাখা নাস্তার দিকে। নাস্তা দেখে জাঙ্কুক দেখে তে আসছে কিনা, কারণ নাস্তা দেখে জাঙ্কুক আর লোভ সামলাতে পারল না। পরে জাঙ্কুক নাস্তার প্লেটটা হাতে নিয়ে চুপি চুপি সিঁড়ির পাশে চলে যায়। আমি একটা বলদ, আমি যে এই খাবারটাই খাবো এটাই তো আমি বুঝতে পারিনি বলে জাঙ্কুক চা দিয়ে পরোটা খেতে থাকে। এদিকে তে জাঙ্কুককে খুঁজতে খুঁজতে এসে দেখে জাঙ্কুক চুপি চুপি বসে পরোটা আর চা খাচ্ছে। তে তখন জাঙ্কুকের পিছনে এসে চুপি চুপি দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক নাস্তা খাচ্ছে আর বলছে, অসাধারণ, খুব মজা, এই রুটি আর পরোটা যে আমার কতটা ফেভারিট। সত্যি উনি খুব দারুণ বানায়। জাঙ্কুক খেতে থাকে। এরপর জাঙ্কুক খেতে খেতে হঠাৎই পেছন ফিরে দেখে তেই জাঙ্কুকের পেছনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তেইকে দেখে চমকে যায় আর লজ্জা পেয়ে যায়। জাঙ্কুক তখন আমতা আমতা করে বলে, সরি, ভেতরে এসবের জন্য, মানে বুঝি নাই এটা যে নাস্তা ছিল। আসলে আমার না ওই যে পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। পৃথিবীতে একটা খাবারই আমার খুব পছন্দ, আর সেটা হচ্ছে চা পরোটা, তাই তো? আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আপনার ভাই আমাকে সব সময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান আপনার ভাই আপনাকে খুব মিস করত, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে খেত। কিন্তু কিন্তু ও তো প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি শুধু চিনি থাকতো। তো আপনি তো আমার চায়ে চিনি দেন নাই। সেও চায় কখনো চিনি খেত না। একটা কথা কি জানেন, পৃথিবীতে সমস্ত টুইনরা হয়তো দেখতে একই রকম হয়, কিন্তু তাদের সবার চরিত্র একদমই আলাদা থাকে। তাই আপনার ভাই যখন আপনাকে খুব বেশি মিস করত, আপনার অপছন্দের সবগুলো জিনিস সে করত। তাই আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? এই যে আমাকে দেখলে আপনার ওর কথা মনে পড়ে।
এই কথাটা শুনে এদের মনটা ভীষণটা ছুঁয়ে যায়। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ বলে জাঙ্কুক চায়ের কাপটা রেখে দিয়ে উঠে চলে যায়। তে তখন একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে পরে চায়ের কাপের দিকে তাকিয়ে থাকে। আর পর মুহূর্তে তে সে চায়ের কাপটা আর পরোটাটা হাতে তুলে নিয়ে নিজেই খেতে থাকে আর জীবনের কথা কল্পনা করতে থাকে। আরে কই তে, তুমি কোথায়? তাড়াতাড়ি দাও, ভীষণ ক্ষুধা পেয়েছে। আরে আসছি বাবা, আসছি। এই যে নাও তোমার চা পরোটা, তুমি খাও, আমি রান্নাঘরে যাচ্ছি। আরে আরে তুমি কই যাও? বসো এখানে, আমার সাথে খাবে এখন। জীবন তখন থেকে পাশে বসিয়ে তেকে খাইয়ে দিতে থাকে। বৌমা চলো নাস্তা বানাই। মা, আমি তো সকালবেলায় নাস্তা বানিয়ে ফেলেছি। দেখো বোকামের কাণ্ড, তোমাকে না বলেছি যা করার মা মেয়ে একসাথে করব। সমস্যা নেই মা, আচ্ছা ঠিক আছে বলে দিন সেখান থেকে চলে যায়। আর তাই আনমনের চোখের পানি মুছে সেখান থেকে উঠে চলে যায়। তুমি আর ওই মেয়েটা কি একসাথেই থাকো জাঙ্কু? কোন মেয়েটা? ওই যে তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ তোমার। না, একসাথে থাকি না। মিথ্যে বলবা না, বুঝছো? একদম মিথ্যে কথা বলবা না তুমি। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকার এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি জাঙ্কুক? ডোন্ট টেল মি যে তোমরা একই বিছানায় থাকো। একই বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকাটারও কোনো প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোশ্চেন করে বসে, কিছু করার থাকে না। উনি নিশ্চয় নিচে থাকে, তো উনি তো নিচে থাকারই কথা। উনি নিচে থাকে না, তোমার নিচে। সুহি, ডোন্ট টক ননসেন্স। উনি নিচে থাকে, উনি নিচে ফ্লোরে ঘুমায়। ধমক দিবা না আমাকে তুমি, বুঝছো? আমি বুঝতেছি না উনি চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে। তুমি কয়েকদিনের জন্য আসছো কোরিয়াতে, তুমি তো চলেই যাবা। তো এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন আমি বুঝলাম না। এখন তো আমার মনে হচ্ছে ওই মেয়েটার চরিত্রের সমস্যা আছে, না হলে এভাবে ছ্যাঁচার মতো ওর হাজবেন্ড মারা যাওয়ার পরে ওর হাজবেন্ডের ছোট ভাইকে বিয়ে করতে পারে না। সুহি, স্টপ ইট প্লিজ। এইভাবে বলবা না, বুঝছো? ওনাকে নিয়ে এমন ভাবে কথা বলবা না তুমি। আমরা মজায় মজায় বিয়েটা করিনি, সিচুয়েশনটা বুঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলি সিচুয়েশনটা বুঝছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় নাই। আমি আমার বাবাকে না করতে পারি না, সেখানে উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো তো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছ। বাহ, খুব গায়ে লাগছে, খুব গায়ে লেগে যাচ্ছে, তাই না? আমি তো বুঝতেছি কয়েকদিনের মধ্যেই ওই মেয়েটা তোমার মনে জায়গা করে ফেলছে। সুহি, তুমি আমার সিচুয়েশনটা বুঝো। একটা রিলেশনশিপে যতটা অনেস্ট থাকা দরকার আমি ঠিক ততটুকুই অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশন, আমারও সিচুয়েশনটা একটু বুঝো, বুঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছে করে বিয়েটা করিনি, বাট আমাদের একসাথে এখন থাকতে হচ্ছে, একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে। বাট আমার কিছু করার নেই। আমি যেভাবে তোমার পিঠ পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ততটা সম্মান দিচ্ছ না। উল্টো তুমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ছোট করে কথা বলতেছ।
জাঙ্কুক, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে চেষ্টা করতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হয়েছি? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিসটা আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি তুমিও আরেকটা সেম জিনিসটা ফেস করছো না? তুমি প্লিজ, তুমি ওনাকে না দেখো, তোমার বাবাও তোমার মাকে না বলে আরেকটা বিয়ে করে ফেলছিল, কিন্তু কিন্তু আমি হয়তো তোমাকে এটা না বলে করে ফেলছি, বাট আমি নিজে এসে তোমাকে এটা বলছি না। হ্যাঁ, আমি কি তোমার কাছে এসে মিথ্যে বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো চাইলেই লুকাতে পারতাম। কয়েকদিন পর আমি আবার চলে যাব বাইরে। আমি এই কয়েকটা দিন তোমার সাথে সবকিছু লুকিয়ে তোমার সাথে এভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম। আই এম সরি, দোষটা আমার, ভুলটা আমার। তুমি যদি এটার জন্য আমাকে কোনো পানিশমেন্ট দিতে চাও, আমার কিছু বলার নেই। তুমি আমাকে পানিশমেন্ট দাও, আই এম সরি, দোষটা আমার। আমার 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 ভাইটা নাই, আমার দিকেরই প্রবলেম। আমি কি বলবো? আই এম সরি। এটা কি আমার মেনে নেওয়া সহজ? বলো জাঙ্কুক, এইভাবে বলো না প্লিজ। ভালো তো বাসি, তাই না? না হলে তো এত কিছু এ পর্যন্ত আসতোই না। ঠিক ঠিক আছে, আমিও আমিও সরি। কথাটা বলার পর জাঙ্কুক সুইকে জড়িয়ে ধরে। রাত প্রায় 11টা বেজে গেছে। তাই আজও জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে যায়। জাঙ্কুক বাহির থেকে এসে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তেকে ঘুমিয়ে থাকতে দেখে জাঙ্কুক তেকে ডাক দেয়। এই যে, এক্সকিউজ মি, তেই। জাঙ্কুকের ডাক শুনে তে ঘুম থেকে উঠে যায়। সরি, মানে আপনি আপনি প্রতিদিন কেন এভাবে এখানে অপেক্ষা করেন আমার জন্য? হ্যাঁ, আর আপনি আপনার মতো করে খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয়, তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানেই হয় না। হয় বলুন? ঝিমাবে না তো কি করবে? বিয়ে করেছো, এখন সংসার গুছাবে, তাই না? কি শুরু করেছো কি তুমি? এটা কোনো কথা? এটা কোনো সিস্টেম? হ্যাঁ, সরি বাবা, এখানে সরি বলার তো কিছু নেই। সংসারটাকে সুন্দর করে গুছাবে, কিভাবে ভালো থাকবে সে চেষ্টা করবে, তা না রাত করে বাসায় ফেরো। তোমার বউ ঝিমাবে না তো কি করবে? ও ভদ্র ঘরের মেয়ে, এর জন্য ঝিমায়। ফাতরা টাইপের মেয়ে হলে ঘরে গিয়ে ঘুমাতো। কি ফাজলামি শুরু করেছো তুমি? হ্যাঁ, বাবার কাছ থেকে ধমক খেয়ে জাঙ্কুক তার রুমের দিকে চলে যায়। এই, তোমার কি হয়েছে? হ্যাঁ, ছেলেটার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন? ছেলেটা আমার কতদিন পর দেশে ফিরেছে, বন্ধু বান্ধবের সাথে একটু সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে। না, দেখা করতে গেছে ভালো কথা, রাত করে বাড়ি ফিরবে কেন? ওর ঘরে বউ নাই? আরে বাবা, ঠিক আছে, সব ঠিক আছে, এখন তুমি একটু শান্ত হও তো। বৌমা, যাও, তুমি তোমার রুমে যাও। জি মা। তোমার মাথা ঠিক নেই, বৌমার সামনে এসব কথা বলতে হয়? কি করবো আমি, বলো, আমি কি করব? এদিকে জাঙ্কুক রুমে এসে তের জন্য অপেক্ষা করছে আর বারবার রুমের দরজার দিকে তাকাচ্ছে। প্রায় বেশ খানিকটা সময় পার হওয়ার পর তে এবার রুমে আসে। এসে দেখে জাঙ্কুক বিছানায় শুয়ে আছে। তে একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে পরে নিজেও শুয়ে পড়ে।
এদিকে জাঙ্কুক একবার তের দিকে তাকায় তো আরেকবার অন্যদিকে তাকায় আর হাঁসফাঁস করতে থাকে। তে চোখ বন্ধ করে শুয়ে থাকে। পরে জাঙ্কুক আর টিকতে না পেরে তেইকে বলে, এক্সকিউজ মি। তেই, জি মানে আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আজকে তো আমি অনেক লেট করে বাসায় আসছি। কই, আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করলেন না, আমি খাবো কি না, খেতেও তো বললেন না। আসলে আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি হয়তো বাহির থেকে খেয়ে এসেছেন, সেজন্যই তো জিজ্ঞাসা করিনি। এটা কোনো কথা? মানে একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এমন তো না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তো আরো উল্টো ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আপনি চাইলে আমি আপনার জন্য কিছু করে দেই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন খেতে না পারে, খাবারটা যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? এরপর জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, থাক, উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না, আমার ফাইন কোনো বন্ডিংই নাই, নাই। বাট লিগালি ওয়াইফ তো আমার। খাবার রাখলে কি হতো? গড নোজ আমার ভাইটা আদৌ খেয়ে থাকতো না কি করতো। তখনই তাই খাবারের প্লেট হাতে করে নিয়ে জাঙ্কুকের সামনে টেবিলে রাখে। তাই জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আপনার ভাই বাসায় যেটা রান্না করা হতো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরতো না। আর বাসায় আসার আগে সে আমাকে সব সময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসুন না আপনি প্লিজ। তাই তখন জাঙ্কুকের সামনের চেয়ারটাতে বসে। সরি, আসলে ক্ষুধা লাগলে আমার মাথাটা একদমই ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। সরি। হ্যাঁ, ইটস ওকে। ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমার মাথাও ঠিক থাকে না, উল্টোপাল্টা হয়ে যায়, এটা কোনো ব্যাপার না। আপনি আপনি আজকে বাহির থেকে খেয়ে আসেননি কেন? খাবো কিভাবে, এমন ঝগড়া লাগছে, প্রচন্ড ঝগড়া হয়েছে। সুইর সাথে? বাহ, নামটা মুখস্থ করে রাখছেন নাকি? না মানে আপনার মুখে অনেকবার শুনেছি তো, তাই নামটা মনে আছে। সুহির সাথে। আরে আপনাকে নিয়ে বাজে কথা বলে। আমাকে নিয়ে? আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি সুহির সাথে ঝগড়া করেছেন? হ্যাঁ, আর আপনাকে নিয়ে কেন বাজে কথা বলবে? মানে আপনাকে নিয়ে বলবে কেন? আপনার কাছে খারাপ লেগেছে? খারাপ 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 লাগবে না আমার কাছে। মানে দেখেন, আপনি তো আমার ফ্যামিলিরই মেম্বার, মা হোক, বাবা হোক, বা আপনি হন, বা যেই হোক না কেন, ফ্যামিলির কাউকে নিয়ে কেউ বাজে কথা বলবে তো আমার খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার, তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া
করাটা ঠিক হয়নি। ও শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটাই তো স্বাভাবিক না? আর আপনি যে ওনার সাথে যে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববেন যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদমই ঠিক করেননি আপনি। আর মেয়ে মেয়ে মানুষে একটু সন্দেহ করবেই, এটাই স্বাভাবিক। কেন আপনি মেয়ে মানুষ না? আমি যখন এখান থেকে যাই, আপনি তো জানেন আমি কোথায় যাই। আমি তো আপনাকে বলেছি, তাই না? তো আপনি কি সন্দেহ করেন না? আপনি কি সন্দেহ করেন? আম, আমি আপনাকে কিভাবে সন্দেহ করব? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম কোনো অধিকার নেই। কে বলেছে আপনার কোনো অধিকার নেই? আপনি তো আমার আহ, মানুষের প্রতি মানুষের অধিকার থাকে। আর আপনি তো আপনি তো মানুষ। থ্যাংক ইউ, বেস্ট ডিনার এভার। চা পরোটা। জাঙ্কুক, তুমি কি কিছু ভেবেছ? কি ব্যাপারে বাবা? অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। আর কালকের জন্য আমি সরি। তুমি তো সব জানো মেয়েটার উপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে একটা রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। দেখ, সময় মাত্র 40 মিনিট আছে। 30 মিনিটের ভিতর সবকিছু শেষ করতে হবে। কিভাবে কি করবি তাড়াতাড়ি কর। দোস্ত, এটা করতে অনেক সময় লাগবে। আর তুই যদি আগে বলতি তাহলে আমি সাথে করে 2-3 জন নিয়ে আসতাম। তো তুই এখন বসে আছিস কেন? যা নিয়ে আয়। আচ্ছা তুই কাজটা শুরু করে দে, আমি 20 মিনিটের ভিতরে সব রেডি করে দিতেছি। হ্যাঁ? সুহি তার অন্য বয়ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করার জন্য সব কিছু সাজাচ্ছে। এরই মাঝে সুহির বয়ফ্রেন্ড ইউনজন চলে আসে আর পেছন থেকে সুহির চোখ হাত দিয়ে চেপে ধরে। ইউনজন, সারপ্রাইজ! তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, ওটা তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আরে তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এটাই তো আমি অনেক সারপ্রাইজ। আগে এটা না, আমি অনেক খুশি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপরেও আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে এই যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা কেউ জানে না। অ্যাটলিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতেই পারে, তাই না? দেখো, আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি তো জানোই। আমি চাই না তোমার আর আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো, আমার আমার বাবা আর আমার মায়ের কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে আজকে এত সুন্দর একটা সম্পর্ক আলাদা হয়ে গেছে। তোর বাপ মায়ের ছাড়াছাড়ি কি কারো নজর লাগার জন্য হয়েছিল? হ্যাঁ, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল? বল তো। জাঙ্কুক, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দে। এই সুহি, এই ছেলেটাকে কে ও? আর এই তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানোস না? বের হয় এখান থেকে। জাঙ্কুক ইউনজনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। জাঙ্কুক, আমি তোর প্রিভিয়াস ভার্সন। আমি যখন ডুবতেছিলাম তখন আমাকে বাঁচানোর মতো কেউ ছিল না। শুকুর কর যে তোকে বাঁচানোর জন্য আমি আসছি। যা এখান থেকে, যা। জাঙ্কুকে ধমক খেয়ে ইউনজন চলে যায়। জাঙ্কুক, ওর কোনো দোষ নেই। ওর কোনো দোষ নেই না? ওর কোনো দোষ নেই জাঙ্কুক। তাহলে কার দোষ?
খুব লেগে গেছে তাই না? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে তাই না? আর আমি যে হার্ট হয়েছি সেটা লাগে নাই, সেটা লাগতেছে না। দোষটা কার তাইলে? ওর যদি দোষ না থাকে তাহলে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। জাঙ্কুক দেখো, দোষটা কারোরই না, দোষটা আমার তোমার কারোরই না, দোষটা আমাদের সিচুয়েশনের। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। তুমি তুমি একটা মেয়ের সাথে 5 বছর সম্পর্কে ছিলা, 3 বছর তুমি অপেক্ষা করাইছো যে তুমি বাহিরে ছিলে, তুমি আসার পর তাকে বিয়ে করবা। তুমি ঠিকই দেশে আসলে, ঠিকই বিয়ে করলে, কিন্তু তুমি আমাকে বিয়ে করলে না, বিয়ে করছো অন্য একটা মেয়েকে। এখন বলো আমি কিভাবে সেটা মেনে নিতাম? কিভাবে মেনে নিব বলো? কিন্তু আমার এটা মেনে নিতে হয়েছে। তুমি তুমি দেখো, আজকে তুমি শুধুমাত্র একটা ছেলের সাথে আমাকে দেখছো, এটা তুমি মেনে নিতে পারো নাই। তুমি ছেলেটার গায়ে হাত তুলে ফেলছো। আমি তাহলে এখন কি করব? আমি কাকে মারবো? আমি তো কাউকে মারতে পারতেছি না। দেখো, বলাটা অনেক সহজ যে অপেক্ষা করব অপেক্ষা করব, কিন্তু করাটা এতটা সহজ না। পারছো অপেক্ষা করতে? কি হইলো আজকে? আজকে আমাদের সিচুয়েশন কি হইলো? কোথায় নিয়ে এসে আমাদেরকে দাঁড় করাইছে বলতে পারো জাঙ্কুক? আমি তোমাকে অপশন দিছিলাম না, তুমি যদি চাও তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। তখন চলে গেলে না কেন? এত কিছু করার তো কোনো দরকার ছিল না, তাই না? এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো না, আমি তারপরও তোমার সাথে যাব না। আর আমার সেই বিশ্বাসটাও তোমার উপর থেকে চলে গেছে। এইটা আর সম্ভব না। ইটস ওভার জাঙ্কুক। কথাগুলো শুনে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। Sorry ass DJ. রাত প্রায় 11টা। জাঙ্কুক টলতে টলতে বাসায় আসে, রুমে চলে যায়। তেই তখন রুমে ছিল না। জাঙ্কুক এসে বিছানায় বসে। এরপরে তেও রুমে আসে। তেই ভয়ে ভয়ে জাঙ্কুকের পাশে বসে। ভয়ে ভয়ে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। একে তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি সুহির সাথে দেখা করতে গিয়ে সুহির নাম একদম মুখে নেবেন না। আপনার কোনো রাইটই নাই সুহির নাম মুখে নেওয়ার। আপনার আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাবা আমাকে ফাঁসাইছে। আমি আপনাকে বিয়ে করছি এই জন্য সুহি সবকিছু শেষ করে আরেকটা জায়গায় চলে গেছে। পুরো ফাউন্ডিং লাইফ আমার জাস্ট বিকজ অফ ইউ। এই মুখের জীবনেও সুহির নাম নেবেন না, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, শিট শিট শিট, ফাকটা লাইফ আমার। জাঙ্কুকের এমন কথায় আর ধমকেতে ভয়ে কান্না করতে থাকে। আচ্ছা আচ্ছা, এখানে আমার কি দোষ বলেন তো? এই জন্য আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে এখানে আমার কি দোষ? একে তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি 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 আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু সেটা আমাকে রেখে চলে গেছে। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজনই একই রকম দেখতে। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলছি? আমি কি আপনাকে কিছু করছি? আপনি যেভাবে চাইছেন আমি তো সেভাবে থাকছি।
তারপরেও আমার দোষ, সবকিছুতে আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না। এখন যখন আমি একটু সংসার করতে চাচ্ছি সেখানেও সমস্যা, সবকিছুই আমার দোষ। ঠিক আছে, ঠিক আছে, আমার সাথে আর টাকা লাগবে না। আমি 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 আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। আমি গিয়ে আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। বলেই তে চলে যেতে নিলে জাঙ্কুকের হাত ধরে তেকে থামায়। তে কান্না করতেই থাকে। হেই, লিসেন, আই এম সরি, এভাবে রিয়েক্ট করতে চাইনি আমি। সরি, আসলে আমি নিজে একটু ক্লান্ত, আর আর আজকে আমি একটু আপসেটও। আমি 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 খুবই সরি। আর কখনো এরকম হবে না। এরপর আমি কোনোদিনও এভাবে রিয়েক্ট করব না আপনার সাথে। সরি, প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। বলে জাঙ্কুক থেকে তার বুকে জড়িয়ে নেয়। এভাবে কিছু সময় পার হয়ে যায়। পরেতেই হঠাৎ করে জাঙ্কুককে ছেড়ে দূরে সরে যায়। আর দুজনেই অপ্রস্তুত হয়ে যায় একটু আগের ঘটনার জন্য। কিছুক্ষণ পরেতে আবার দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে, আর সাথে জাঙ্কুকও এবার তেকে জড়িয়ে ধরে লিপ কিস করে দেয়। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा अभी आँख से गया नहीं। পরদিন সকালে জাঙ্কুকের যখন ঘুম ভাঙে তখন জাঙ্কুক দেখে যে সে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। জাঙ্কুক মুহূর্তে চমকে যায়, গত রাতের কথা মনে করে চিন্তিত হয়ে পড়ে। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে পরে বিছানা থেকে উঠে যায়। আর তে জাঙ্কুকের উঠে যাওয়া বুঝতে পেরে মুচকি হাসি হেসে দেয়। এরপর থেকে জাঙ্কুক তের সাথে একদমই কোনো কথা বলে না। তে বুঝতে পারে না জাঙ্কুক কেন এমন করছে। আপনার চা খাবো না বলে জাঙ্কুক চলে যায়।
এরপরে কেটে যায় 2 দিন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আপনি কোথায়? আছি। কেন, খাবেন না? না, আমি খাবো না, আপনারা খেয়ে নিন। আহ, আচ্ছা। সময় পার হয়ে যায়, জাঙ্কুকের আমেরিকা চলে যাওয়ার সময়ও হয়ে আসে। সকালে সবকিছু রেডি করে জাঙ্কুক চলে যাওয়ার জন্য বের হয়। সেই গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক আসে তের সামনে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে বলে, যাচ্ছি। আপনি এখানে? মা উল্টো আপনাকে খুঁজতে গেল। যাচ্ছি। আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি। না, আমার আসলে কিছু বলার নেই। তেই, আমি চলে যাচ্ছি। কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। যদি কিছু বলার থাকে বলে দিতে পারেন। সরি। কেন? এজন্য, এই যে আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। ইটস ওকে। জাকুব তখন তার হাতে থাকা ফাইলটা দেখে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না, তাই সাইনটা করে গেলাম। কোনো তাড়া নেই, যখন আপনার কমফোর্ট ফিল হবে তখন আপনি সাইন করে দিবেন। জাকুব, থ্যাংক ইউ। আপনার সাথে ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর এ গুড ফ্রেন্ড। আপনিও। তাই আমি তখনই সেখানে জিনার আরেম চলে আসে। আব্বা, তোর কিন্তু একটা বদ অভ্যাস আছে। তুই কিন্তু বিদেশে যাওয়ার পরে একেবারে যোগাযোগ বন্ধ করে দিস। এবার যেন এরকম করিস না। যত্ন নিও নিজের। তুইও নিজের খেয়াল রাখিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। জাকুব তখন বাবাকে জড়িয়ে ধরে। তাহলে এখন যাই বাবা বলে বাবাকে ছেড়ে গাড়ির দিকে চলে যায় জাঙ্কুক, আর সবাইকে হাত নেড়ে বিদায় জানায়। গাড়ি চলে যায়, জিনার আরেমও চলে যায়, আর তেই একা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তে ফাইলটা হাতে নিয়ে ছাদের উপরে চলে যায়। হাতে থাকা খামটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে তে এবার খামটা খুলে দেখে। তবে খামের ভিতরে ডিভোর্স লেটার নাই, বরং একটা চিঠি দেখে তে অবাক হয়ে যায়, আর চিঠিটা পড়তে থাকে। প্রিয় বউ, আমি আসলে খুব সরি, কারণ এই পুরো সময়টা হাজবেন্ড হিসেবে যেভাবে থাকা উচিত ছিল আমি সেইভাবে আপনার সাথে থাকতে পারিনি। আসলে এত অল্প সময় পুরো ব্যাপারটা মেনে নিতে আমার জন্য খুব কঠিন ছিল। দেশে আসতে না আসতে বিয়ে করতে হয়েছে, তারপর সহির বিষয়টা, সবকিছু মিলিয়ে আমি একটু পেঁচিয়ে ফেলেছিলাম। হয়তোবা সহির সাথে বিচ্ছেদের দিন আমি একটু খারাপ ফিল করেছিলাম, কারণ এই সম্পর্কটা আমার আর আপনারই ছিল। আর ওই দিন রাতে যাই কিছু হয়েছিল, এই পুরোটা এই জন্য হয়নি যে আমি ড্রাঙ্ক ছিলাম। আপনি আমার ওয়াইফ আর আমি আপনার হাজব্যান্ড, আসলে একটা অধিকারের জায়গা আছে। কিন্তু এরপর কি বলবো না বলবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো আপনি কিছু বলবেন, কিন্তু আপনিও কিছুই বলেননি, আর আমিও কিছু ফেস করতে পারছিলাম না। কিন্তু এখন বলতে চাই, আমি আপনাকে ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে চাই, একটা সুন্দর সংসার সাজাতে চাই। আমরা কি আমাদের অতীতটা ভুলে গিয়ে প্লিজ নতুন করে শুরু করতে পারি? তে
চিঠিটা পড়ে হঠাৎ পেছনের দিকে তাকিয়ে দেখে জাংকুক তার পেছনে দাঁড়িয়ে হাত দুটো তের দিকে বাড়িয়ে রেখেছে। তে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। I love you, Tay. I love you so much. Be my forever and ever. I love you, Jungkook. I love you.